হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টসদের মাধ্যমিক এক্সাম হয়ে গেছে। আশা করি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। এবার এখন তোমাদের মধ্যে ভাবনা যেটা, যে ক্লাস 11th-12th সায়েন্স, আর্টস, কমার্স কোন স্ট্রিমে যাব। এখনের সময় অনেক সব স্টুডেন্টসরাই, ম্যাক্সিমাম স্টুডেন্টসরাই খুব বেশি ফোকাসড তোমরা হও। আমি জানি যে আগের সময়ের থেকে তোমরা তোমাদের লাইফ নিয়ে অনেক বেশি ভাবো, বা অনেক আগে থেকেই তোমরা ভাবনাটা শুরু করো, বা নিজেরা নিজেদের কি চাইছো সেই ডিসিশনটা ভাবতে পারো। তো ব্যাপারটা হচ্ছে সেটা, তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হও, সিবিএসসি হও বা আইসিএসসি হও, তোমাদেরও কিছুদিন বাদেই এক্সাম শুরু হবে এবং কমপ্লিট হবে। তো যারা ডিটারমাইন্ড যে আমি সায়েন্স নেব কি কমার্স স্ট্রিম নেব কি আর্টস স্ট্রিম নেব, তো তারা তো ডিটারমাইন্ড হয়েই গেছো, স্থির করেই ফেলেছো যে কে কোন সাবজেক্টে এবার ফার্দার পড়াশোনা করবে, 11th-12 পড়বে। তো কেউ যদি শিওর হয়েই যাও যে আমি আর্টস নেব কি আমি কমার্স নেব কি সায়েন্স নেব, তাহলে নিশ্চয়ই তার ফার্দার কি করবে সেটাও কিছু ভেবেছো, যে এই সাবজেক্টটা নিয়ে আমি এইচএস পড়ছি, মানে আমি এইচএস এর পর এই জিনিসে যেতে চাইছি বা এই জায়গায় যেতে চাইছি। কিন্তু অনেক স্টুডেন্টদের সমস্যা হয় কি, যে তারা ডিসাইড করতে পারে না যে আমি এইচএস এর পর কি সাবজেক্ট নিয়ে পড়বো। তো তার ক্ষেত্রে আমার মনে হয় যে যারা ডিসাইড করতে পারছো না যে এইচএস এর মানে এইচএস এর পর মানে মাধ্যমিকের পর আমরা কি নিয়ে পড়বো, তো তাদের ক্ষেত্রে সম্ভব হলে তোমরা চেষ্টা করো সায়েন্স নিয়ে পড়ার। এবার সেটা তোমরা মনে হবে কেন এরকম কথা ম্যাম বলছেন, তার কারণটা হচ্ছে তুমি যদি সায়েন্স নিয়ে এইচএস পড়ো, মানে 11-12 যদি তুমি সায়েন্স স্ট্রিম রাখো, এবার ধরো তুমি সায়েন্স নিয়ে এইচএস করলে, তোমার পিওর সায়েন্স ধরো ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, কম্পিউটার, এগুলো ছিল। বাংলা ইংলিশ কম্পালসারি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আমি বলছি। তো সেক্ষেত্রে এইচএস এর পর যদি তোমার মনে হয় যে না এই কোনো সাবজেক্টই আমার ভালো লাগছে না, তুমি অনার্স পড়বে বাংলা ইংলিশে, তো সেটাও পড়তে পারো। তুমি চাইলে যে আমি হিস্ট্রি জিওগ্রাফিতে যাব, আমি হিস্ট্রি জিওগ্রাফির অনার্স পড়বো, সেটাতেও তোমাকে ওয়েলকাম করা হবে। তুমি চাইলে তুমি কমার্স পড়বে, অ্যাকাউন্টেন্সি পড়বে, আরও যা যা কমার্সে ধরো স্টাডি, তুমি গ্র্যাজুয়েশন করবে, তোমাকে সেখানেও ভর্তি নেবে তুমি যদি সায়েন্স স্ট্রিম থেকে এইচএস পাস করো। কিন্তু সাপোজ তুমি আর্টস বা কমার্স স্ট্রিমে গেছো, তুমি আর্টসে গ্র্যাজুয়েশন মানে এইচএস পাস করেছো আর্টস নিয়ে, হিস্ট্রি জিওগ্রাফি এগুলো নিয়ে, বা তুমি ধরো এইচএস পাস করেছো কমার্সের কোনো সাবজেক্টে, কিন্তু এইচএস পাস করছো মানে নিয়ে ফেলেছো, কিছু করার নেই, কিন্তু তুমি ইন্টারেস্ট পাওনি। তোমার মনে হয়েছে যে না আমি ক্লাস 10-এ যেমন ফিজিক্স পড়তাম, কেমিস্ট্রি পড়তাম, ম্যাথস করতাম, বায়োলজি পড়তাম, আমার তো এটার থেকে দেখছি ওগুলোই ভালো লাগছিল, কিন্তু নিয়ে ফেলেছি, আমাকে পড়তে হয়েছে। যদি কোনোভাবে আমি এখন স্ট্রিম চেঞ্জ করতে পারি, তো তাহলে আমি অনার্স লেভেলে আমি অন্য কোনো দিকে যাব। তাহলে তুমি কিন্তু অবশ্য আর কোনো সুযোগ পাবে না। তুমি যদি আর্টসে একবার এইচএস পাস করে নাও, তুমি যদি কমার্সে একবার এইচএস পাস করে নাও, কেউ তোমাকে সায়েন্সের কোনো সাবজেক্টে, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথস বলো, বায়োলজি বলো, নিউট্রিশন বলো, কেউ তোমাকে আর অনার্স পড়ার সুযোগ দেবে না। ক্লিয়ার? তো তোমার কাছে, তুমি যদি আর্টস বা কমার্সে চলে যাও, তাহলে তোমার কাছ থেকে পুরোপুরিভাবে সারা জীবনের জন্য আর সায়েন্সের যে সাবজেক্টসগুলো আছে এবং সেই থেকে যেখানে যেখানে যাওয়া যায় সব তোমার হাত থেকে বন্ধ। তুমি নিট কোনোদিন দিতে পারবে না, তুমি চাইলেও জেনপাস, নার্সিং তুমি কোনোদিন দিতে পারবে না। তো সেক্ষেত্রে আরও বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামস, যেগুলো ধরো শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি ক্লাস 10+12 লেভেলে থাকলেই তুমি দিতে পারো, সেগুলো আর কিছু কিন্তু তুমি কখনো দিতে পারবে না। তো সে ইঞ্জিনিয়ারিং বলো, মানে যেই বলো, মেন্স বলো, অ্যাডভান্স বলো, WBJEE বলো, কোনো এক্সাম তুমি কম্পিটিটিভ এক্সাম দিতে পারবে না এই লেভেলের। হ্যাঁ, তুমি জব ওরিয়েন্টেড যে এক্সামসগুলো হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, সেগুলো তো তুমি দিতে পারছো, কিন্তু সেখানেও তোমার ম্যাথস থাকাটা মানে জরুরি নয়, তুমি ম্যাথস থাকলে ভালো, সেটা তবুও আমি বলবো যে ওটা কোপ আপ করে নেওয়া যায়, বিশেষ প্রবলেমের নয়। তো সেইগুলোকে একটু মাথায় রেখো। প্রচুর স্টুডেন্ট যারা ভালো পড়াশোনাতে, আমার কাছে অফলাইনের স্টুডেন্ট আছে, অনলাইনের স্টুডেন্ট আছে, তারা পড়াশোনা করছে, ভালো করছে, কিন্তু তারা হয়তো দেখছি যে আর্টস স্ট্রিম বা কমার্স স্ট্রিমে যেতে চাইছে, বা কেউ কেউ সায়েন্স স্ট্রিম, সেটা তার ইচ্ছে। বা সে যদি শিওর থাকে যে হ্যাঁ আমি আর্টস বা কমার্স নিচ্ছি, এরপর আমি এটা করব, তো
তো তাহলে ঠিক আছে। আদারওয়াইজ বন্ধুরা সবাই আর্টস নিচ্ছে বলে আমি আর্টস নেব, বন্ধুরা সবাই কমার্স নিচ্ছে বলে কমার্স নেব, বন্ধুরা সবাই সায়েন্সের এই সাবজেক্টগুলো নিচ্ছে আমিও তাই নেব, একসঙ্গে কোচিংয়ে পড়তে যাব, কি মজা হবে, বাড়ি ফেরার সময় খাওয়া দাওয়া করব। প্রথম মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকটা যেন মনে হয় একটা অনাবিল আনন্দের ব্যাপার। ক্লাস 11টা সবাই প্রচণ্ড ফাঁকি দেয়, ঘুরে বেড়ায়, এসব করে। মাধ্যমিকটা একটু যেহেতু পড়াশোনাটা করতে হয়েছে, একটু যেন বড় হয়ে গেছি এরকম একটা ভাব থাকে, তো সেই জন্য একটু হয়। এগুলো করে অনেক স্টুডেন্ট, যারা করে না, যারা সেই ব্যাপারটা মানে হ্যাঁ অবশ্যই এখন তোমাদের আনন্দ করার বয়স, অবশ্যই নিজের রেসপন্সিবিলিটি কি তোমাদের এই বয়সে পড়াশোনা করা এবং নিজের কেরিয়ারটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়া, সেই রেসপন্সিবিলিটিটা বুঝে বন্ধুদের সাথে আনন্দ করা, মজা করা, একসঙ্গে খাওয়া দাওয়া করা, ঘুরতে যাওয়া, এগুলো স্বাভাবিক, করবেই অবশ্যই, কেন করবে না। এই সময়টায় এই বন্ধুদের সাথে খুব ভালো মিলেমিশে একটা সম্পর্ক তৈরি করারই সময়, কিন্তু সেটা অবশ্যই যেন লিমিটের বাইরে চলে না যায় এবং এরম না হয়ে যায় যেটা তোমাদের জীবনের কোনো একটা ক্ষতি নিয়ে আসে, এরকমটা যেন না হয়। সেটা অবশ্যই এটা লিমিটেড সময় বা লিমিটেডভাবে করাটা উচিত। তো আজকে যেটা আমি বলছিলাম যে অনেক স্টুডেন্ট এবং যারা গার্জেন্সরা, ধরো মানে যে স্টুডেন্টসরা আমার কাছেই পড়ে অফলাইনে, তো গার্জেন্সরাও এটা নিয়ে জিজ্ঞেস করছেন যে কি করা যেতে পারে, কি করতে পারা যেতে পারে। তো অনেক গার্জেন্সও আমি জানি এই ভিডিওটা দেখবেন হয়তো, মানে আমি জানি আমার ইউটিউব চ্যানেলে অনেক স্টুডেন্টস যেমন ভিজিট করেন, ঠিক সেরকম অনেক গার্জেন্সও ভিজিট করেন। তো তাদের ক্ষেত্রে আমার এটাই বলার যে স্টুডেন্ট যদি ডিটারমাইন্ড থাকে যে ও কমার্স নিয়ে এগোবে কি সায়েন্স নিয়ে এগোবে কি আর্টস নিয়ে এগোবে এবং এরপর ফিউচারে সে কী করবে, তার তো খুবই ভালো কথা। কিন্তু কেউ যদি ডিটারমাইন্ড করতে না পারে বা বুঝতে না পারে যে কমার্স সাবজেক্টে যেগুলো পড়বো সেগুলো আমার ঠিক ভালো লাগবে কিনা বা আর্টসটা ভালো লাগবে কিনা, বা মানে এখনো পর্যন্ত সে পুরোপুরি কমপ্লিটলি ডিসাইড করে উঠতে পারেনি ভবিষ্যতে কি করবে, তো সেক্ষেত্রে সায়েন্স নিয়ে যদি সেই স্টুডেন্টটা পড়ে তাহলে কিন্তু তার কাছে সব কিছু খোলা, ঠিক আছে। এবার যেই সে আর্টস বা কমার্সে চলে যাচ্ছে অবশ্যই বহুদিক তার বন্ধ হয়ে যাবে, অবশ্যই তার বহুদিক খুলবেও। আমি কখনো কোনো কিছুতে নেগেটিভ ব্যাপার বলতে চাইছি না, চাই না, মানে নেই নেগেটিভ ব্যাপার। মানে কেউ যদি কমার্স বা আর্টস নিয়ে পড়ে, যেরকম তার সায়েন্সের স্ট্রিমের সব রাস্তা বন্ধ, ঠিক সেরকম আর্টস কমার্সের স্ট্রিমের যে রাস্তাগুলো আছে সেগুলো তার কাছে ওপেন থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু আমার বক্তব্য বলার এটা, কেউ যদি সায়েন্স নিয়ে পড়ে 11-12 কোনো স্টুডেন্ট, তাহলে তার কাছে সায়েন্স স্ট্রিমের সব কিছু ওপেন, সে সব কিছুর দিকে যেতে পারে, তার সাথে সাথে সে আর্টস বা কমার্সেরও যে কোনো দিকে যেতে পারে। ক্লিয়ার? এই বিষয়টা আমি বোঝাতে চাইছি। কেউ আর্টস বা কমার্স নিলে তার জীবন অন্ধকার এরকম তো ব্যাপার না, তার প্রচুর এক্সপোজার সে পাবে। কিন্তু কেউ যদি সায়েন্স নিয়ে পড়ে, তা যে ডিটারমাইন্ড হতে পারছে না এক্ষুনি যে সে কী করতে চায় ইন ফিউচার, সবে ক্লাস 10th পাস করেছে বাচ্চা ছেলে মেয়ে, তারা হতেই পারে এখনো পর্যন্ত পুরোটা ডিসাইড করে উঠতে পারছে না যে কি করতে চায়, তো তাহলে তারা সায়েন্স নিয়ে পড়লে কি হবে না, আরও 2 বছরে সে আরও ম্যাচিওর হবে 11-12 পড়তে পড়তে, প্লাস সে দেখে নেবে তার সায়েন্সের সাবজেক্টগুলো ভালো লাগছে কিনা, সে জেনে নেবে নিট কি, সে জেনে নেবে জেই মেন্স কি, অ্যাডভান্স কি, WBJEE কি, জেন পাস কি, এই যে বিভিন্ন রকমের 11-12 যত রকম কম্পিটিটিভ এক্সামসগুলো হয় সেগুলো কি, সেটা করে কি হতে পারে, কোন লেভেলে সে যেতে পারে, তাহলে কি হবে সে নিজেকে ধীরে ধীরে ভাবতে শিখবে, যার কিছু বছর পর অ্যাজ এ মানে কি বলা যেতে পারে, সে কি কাজ করবে, ঠিক আছে, সে নিজেকে সমাজে কি কাজ করার জন্য দেখতে চাইছে বা সে কি করতে চাইছে ভবিষ্যতে, তো সেটা সে ধীরে ধীরে বুঝতে পারবে এবং তারপর সে তার মতন ডিসিশন নিয়ে গ্র্যাজুয়েশন করবে না কম্পিটিটিভ এক্সাম মানে এরকম নিট জেন পাস এগুলোর দিকে যাবে, বা গ্র্যাজুয়েশন করতে করতে বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নেবে, ওগুলো বোঝার ওর বয়সটা ধীরে ধীরে এগোবে। তো সেই জন্য আমার একটাই মানে যারা সবাই সাজেশন চাইছো বারবার, একটাই বক্তব্য, যারা সায়েন্স আর্টস কমার্স নিজেরা ডিসাইড করেছো যে আমরা এটাই করব এবং ভেবে নিয়েছো যে কেন ওটা করছো, তাদের ঠিক আছে। কিন্তু কেউ যদি হ্যাপাজার্ডলি ভাবতে থাকো এটা না ওটা না, সেটা বুঝতে পারছো না, তাহলে তোমরা সায়েন্স নিয়ে এগোতে পারো। আর প্রচুর স্টুডেন্ট ভয় পায় সায়েন্স নিতে, কেন জানি না, চারিদিকে এরকম একটা পরিস্থিতি ছড়িয়ে রয়েছে এবং এগুলো কিছুটা টিচার্সদের সৃষ্টি, কিছুটা সিনিয়র স্টুডেন্টদের সৃষ্টি, কিছুটা গার্জেন্সদের সৃষ্টি বলা যেতে পারে। যে সায়েন্স মানে বিশাল একটা ব্যাপার, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি টাফ সাবজেক্ট ওসব হয় না, এগুলো একদমই নয়। তুমি যদি বুঝে পড়ো, তোমাকে যদি যে গাইড করছে, যে টিচারটা তোমার আছে,
তুমি যার সামনে গিয়ে বসবে তার থেকে শিখবে, তিনি যদি তোমাকে সেইভাবে পড়ান, তো সেই প্রপার গাইডটা যাতে তুমি পাচ্ছ, সেরকম গাইডেন্স যাতে পাচ্ছ, সেরকম টিচার্সদের সান্নিধ্যে তুমি থাকবে, সেভাবে পড়াশোনা করবে, যাতে ওরকমভাবে মানে বার্ডেন নয় পড়াশোনা, মানে ওটা কোনো বার্ডেন নয় যে খুব একটা আমাকে কষ্টের জিনিস করতে হচ্ছে বা বাধ্য হয়ে করতে হচ্ছে। সেটা তুমি সায়েন্স পড়ো, আর্টস পড়ো, কমার্স পড়ো, যেটাই করো না কেন সেরকম ভাবে নয়, এটাকে ভালোবেসে করবে, সেটা তাতে তোমার ঠিক সাকসেস আসবে, ঠিক আছে? তো সেই বিষয়টাই আমার বলার ছিল, যেটা এতক্ষণ ধরে বলে দিলাম। আর একটা বিষয় যেটা অনেক স্টুডেন্টস আর গার্জেন্সরা আমাকে জানতে চাইছো, সেটা হচ্ছে ধরো সায়েন্স স্ট্রিম নেবে তোমরা, সেটা তোমরা শিওর হয়ে গেছো যে তোমরা সায়েন্স নিয়ে পড়বে এবং তোমরা ডিটারমাইন্ড যে তোমরা নিট বলো, জেনপাস বলো, জেই মেন্স, অ্যাডভান্স, ডাব্লিউবিজেই এরকম কম্পিটিটিভ ফিল্ডেই তোমরা যেতে চাইছো, মানে এইচএস এর পর তোমরা গ্র্যাজুয়েশন করবে না, তোমরা এরকম কোনো একটা ফিল্ডে যাবে, কম্পিটিটিভ এক্সামটাই তোমাদের মেন লক্ষ্য, এখন থেকে তোমরা ডিটারমাইন্ড। তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্টস এবং গার্জেন্সরা আমাকে জানতে চাইছেন যে কোন বোর্ডে পড়াশোনা করলে ভালো হবে, সিবিএসসি বোর্ড না ওয়েস্ট বেঙ্গল বোর্ড না আইএসসি বোর্ড। তো এই যে কনফিউশনটা, হ্যাঁ এটা ঠিক যে নিট ক্র্যাক করতে গেলে বা যেই মেন্স অ্যাডভান্স এগুলো কিন্তু বেসিক্যালি এনসিআরটি ফলো করে, বা তোমরা বলতে পারো সিবিএসসি বোর্ডের সিলেবাস ফলো করে, এরকম একটা ব্যাপার থাকে, অবশ্যই থাকে। তো সেই জন্যই একটা মানে সব স্টুডেন্টদের ভাবনা থাকে, বা এটা আমরা ন্যাচারালি দেখতে পাই যে ওই মানে ক্লাস 10th পর্যন্ত স্টুডেন্টই সিবিএসসি, আইসিএসসি বা ওয়েস্ট বেঙ্গল যে বোর্ডই পড়ে থাকুক না কেন, 11th 12টা চায় এখন স্টুডেন্ট যারা কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে যাবে আর কি, তো তারা সিবিএসসি বোর্ডকে প্রেফার করে, যেহেতু তাদের টেক্সট বুকটাই এনসিআরটি, তো সেটা পড়তে সুবিধা, তাই সিবিএসসিতে যেতে চাই। এবার বিষয়টা হলো যারা ক্লাস 10th পর্যন্ত সিবিএসসি বোর্ডেই পড়ে এসেছো, তারা 11 12টা সিবিএসসি বোর্ডে পড়বে, এটা অবভিয়াস ব্যাপার। কিন্তু যারা ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি ভার্সনে পড়েছো, কিংবা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই কোনো ইংলিশ ভার্সন স্কুলে পড়েছো, বা যারা আইসিএসসি বোর্ডের স্কুলে পড়েছো, তারা হঠাৎ করে ক্লাস 11তে চাও যখন যে সিবিএসসি বোর্ডেই সবাই ভর্তি হচ্ছে, এইরকম ব্যাপারটা সবার মুখে শুনে আসছি, তো তাই সিবিএসসি বোর্ডেই ভর্তি হতেই হবে, সিবিএসসি বোর্ডে ভর্তি না হলে নিট ক্র্যাক করা যাবে না, বা যেই মেন্স অ্যাডভান্স এরকম এক্সামসগুলো ক্র্যাক করা যাবে না। দেখো এইটা কিন্তু ভুল ধারণা, মানে যদি আমি সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট না হই তাহলে আমি কখনোই এই এক্সামগুলো ক্র্যাক করতে পারবো না, এরকম কিন্তু বিষয়টা নয়। বিষয়টা যে তুমি যে বোর্ডেই পড়াশোনা করো না কেন, পড়াশোনাটা তোমাকে করতে হবে, তোমাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তুমি যে টিচার্সদের কাছে পড়বে তাদের। এবার বিষয়টা কি না, তুমি যে বোর্ডেই পড়াশোনা করো, হ্যাঁ এটা ঠিক, তোমাকে নিট দিতে গেলে তোমাকে এনসিআরটি বুক পড়তেই হবে, বা যেই মেন্স অ্যাডভান্সেও এনসিআরটি একটু দরকার পড়ে, তো সেটা হচ্ছে ব্যাপার। তো এবার সেটার জন্য তোমাকে মানে কি বলা যেতে পারে, সিবিএসসি বোর্ডে পড়তেই হবে এমন কোনো ব্যাপার না। তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো, তুমি আইএসসি বোর্ডে পড়ো, তুমি যে মানে নিটের প্রিপারেশনের জন্য এনসিআরটি বাড়িতেও নিজে ফলো করো, বা তুমি যে টিউটারের কাছে পড়ছো, তুমি যে টিচারের কাছে নিটের জন্য প্রিপারেশনের জন্য ভর্তি হয়েছো, তুমি যেখানে পড়াশোনা করছো সেখানে তোমাকে তো সেভাবেই গাইড করা হবে, ঠিক আছে? তো তাই এরকমভাবে ভাবার কোনো ব্যাপার না। মানে অনেক স্টুডেন্টের যারা ধরো ক্লাস 10 পর্যন্ত অন্য বোর্ডে পড়ে এসেছে, তারা আইএসসি মানে সিবিএসসি বোর্ডে যেতে চাইলে সেটাতে প্রবলেম হয়। কেন প্রবলেম হয়? তার কারণ হচ্ছে সিবিএসসি যে সেন্ট্রাল মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্কুল, সেন্ট্রাল গভর্নমেন্ট কেভি যে কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলে 11th 12th তোমার কোনো নতুন স্টুডেন্ট মানে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এসেছে বা যারা আইসিএসসি বোর্ড থেকে এসেছে তাদেরকে অ্যাডমিশন নেওয়া হয় না। কি হয় না, সিবিএসসি বোর্ডেরই স্টুডেন্টদেরকে অ্যাডমিশন নেওয়া হয়। ইভেন মানে ধরো ডিফারেন্ট ব্রাঞ্চ হয়, তো কেভির প্রচুর ব্রাঞ্চ আছে, তো অন্যান্য কোনো ব্রাঞ্চের স্টুডেন্টকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার হলো, তো কেন ম্যাক্সিমাম কেভি স্টুডেন্ট যারা হয় তাদের প্যারেন্টসদের মানে ট্রান্সফারেবল জব হয়, তো তারা অন্য কোনো কেভি থেকে অন্য কোনো ব্রাঞ্চে আসে, এটা হয়। কিন্তু বাইরের কোনো বোর্ডের অন্য বোর্ডের স্টুডেন্টকে 11th 12th আর কেন্দ্রীয় বিদ্যালয় মানে যেগুলো গভর্নমেন্ট স্কুল, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, সেখানে অ্যাডমিশন নেওয়া হয় না।
তো সেই জন্য তারা সেখানে ভর্তি হতে পারছে না। আর প্রাইভেট সিবিএসই স্কুলের অনেকটাই খরচ। তো সেক্ষেত্রে অনেক গার্জেন্স দেখছি খুব অডিট হচ্ছেন, আমাকে কল করছেন, বলছেন যে প্রাইভেট স্কুলে সিবিএসই প্রাইভেট স্কুলের তো প্রচণ্ড খরচ, তো সেটা বেয়ার করাটা একটা সমস্যা, সবার ক্ষেত্রে সম্ভব নয়। তো তাহলে আমার মেয়েটা বা আমার ছেলেটা কি করবে? আমি তো ওকে 10 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়িয়েছি বা আইসিএসসি কোনো প্রাইভেট স্কুলে পড়েছে, কিন্তু সিবিএসই প্রাইভেট স্কুলের যে খরচটা পাওয়া যাচ্ছে সেটা বেয়ার করাটা সম্ভব হচ্ছে না। তো তাহলে কি তার নিট বা এই এক্সামসগুলো ক্র্যাক করার স্বপ্ন দেখাই ঠিক নয়? একেবারেই নয়। তোমাকে সিবিএসই বোর্ডে পড়তেই হবে, এটা কিন্তু 100% কোথাও বলা হচ্ছে না। তোমাকে সিবিএসইর সিলেবাস ফলো করতে হবে। এবার আমি তোমাকে একটা কথা বলি, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, সিবিএসই বোর্ড বলো, আইএসসি বোর্ড বলো, ক্লাস 11-12 বেসিক সিলেবাস কিন্তু সব বোর্ডের সেম। তোমরা একটা ক্লাস 10 পর্যন্ত যখন পড়ে এসেছো, হয়তো তোমরা 3 বন্ধু, তোমরা তিনজনই ক্লাস 10-এ পড়ো, একজন ওয়েস্ট বেঙ্গল বোর্ড, একজন আইসিএসসি বোর্ড, একজন সিবিএসই বোর্ড। তোমরা দেখেছো তোমাদের সিলেবাসের কিছু কিছু তফাৎ রয়েছে। তোমরা কেউ হয়তো যেটা 9-এ পড়ে এসছো সেটা হয়তো অন্য কোনো বোর্ডে 10-এ আছে, এরকম একটু কম বেশি কিন্তু সাবজেক্টের মধ্যে আছে। কিন্তু যেহেতু ক্লাস 11-12 পাস আউটের পর একটা স্টুডেন্ট, সে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হোক, সিবিএসই বোর্ডের হোক বা আইএসসি বোর্ডের হোক, তাকে সেম কম্পিটিটিভ এক্সামসগুলো দিতে হবে। বা গ্র্যাজুয়েশনও হয়তো তোমরা শুনে থাকবে যে তোমাদের সিনিয়রদের মুখে যে ভালো ভালো কলেজে গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হওয়ার জন্য কিন্তু এখন এন্ট্রান্স এক্সাম দিতে হয়। তাই কিন্তু 11-12-এ সব বোর্ডেরই পড়াশোনাটার একটা বেসিক যে ব্যাপারটা চ্যাপ্টার সবার কিন্তু সেম। আমি যেহেতু বায়োলজি পড়াই, আমি বলছি তোমাদের বায়োলজির A to Z সব চ্যাপ্টার 3টে বোর্ডের বইকে তুমি নিয়ে বসো, সব সেম A to Z 11তে 3টে বোর্ডের ছেলে মেয়ে প্রথম থেকে লাস্ট সিকোয়েন্স ওয়াইজ যা আছে 3টে বোর্ডেরই সেম, 12থেও তাই, ইভেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস সবের ক্ষেত্রেই তাই। তাই তোমাদের এমন ভাবার কোনো ব্যাপার নেই যে সিবিএসই বোর্ডে পড়বে সে এক্সট্রা বিশাল কোনো ফেসিলিটি পেয়ে যাবে। কি হয় না, তারা এনসিআরটিটাই তাদের টেক্সট বুক থাকে, তারা এনসিআরটিটাই টেক্সট বুক হিসাবে পড়ে, আবার সেটাই তাদের নিটের গীতা বলতে পারো। তো তাই ওইটুকু সিমিলারিটি। আর সেটা তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হও বা তুমি আইএসসি বোর্ডের স্টুডেন্ট হও, তুমি এনসিআরটি পড়ো না, কি সমস্যা আছে? কোনো রকম কোনো সমস্যা নেই। এগুলো কিন্তু বিভিন্ন বিভ্রান্তকর অনেক বিষয় যেগুলো স্প্রেড হচ্ছে স্টুডেন্টদের মধ্যে, গার্জেন্সদের মধ্যে, এবং সেগুলো নিয়ে ভয় একটা সৃষ্টি হচ্ছে। তো এরকম অনেক রুমার্স দেখবে ছড়ানো থাকে, তো সেগুলো সবটাই সত্যি হয় না। সত্যি যেটুকু সেটুকু আমি তোমাকে সেটাই বললাম যে হ্যাঁ, তাদের জন্য এনসিআরটিতে টেক্সট বুক, আর সেটাই তাদের মেন দরকার পড়ছে নিট ক্র্যাক করার জন্য। তাই তুমি বলতে পারো সেটুকু বেনিফিট তাদের ক্ষেত্রে। তোমার যদি তুমি সিবিএসই আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট হও, আইএসসি 11-12-এর জন্য তোমাকে একটা অন্য সৃজন বা এই টাইপের বইগুলো পড়তে হচ্ছে, আর যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হও তো ছায়া, সাঁতরা, এগুলো। কিন্তু মেন যেটা এনসিআরটিতে যা ফটোসিনথেসিস, রেসপিরেশন থাকবে, বাকি বইতেও তাই থাকবে। প্ল্যান্ড ফটোসিনথেসিস প্রসিডিওর বিভিন্ন বোর্ডের জন্য বিভিন্নভাবে করবে না। ডাইজেস্টিভ সিস্টেম, হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম বিভিন্ন বোর্ডের জন্য বিভিন্ন হবে না, তাই না? বা বোর্ডের এক্সামের জন্য একরকম, নিটের এক্সামের জন্য ডাইজেস্টিভ সিস্টেম আরেক রকমভাবে কাজ করে, এটা তো হয় না। তো তাই জন্য মেন বেসিক জিনিসটা এটা বোঝার চেষ্টা করো। তোমরা ফোকাস করবে কোথায়, যাতে তুমি যেখানে গাইড নিচ্ছ সে যেন সঠিক গাইডটা তোমাকে করেন, এবং তুমি আর বাকি 2 বছর প্রিপারেশনের সময় কি করে এগিয়ে যাবে, তোমার কোথায় প্রবলেম, পড়াশোনার কোশ্চেন ডিসকাশন, কোশ্চেন সলভ, এই প্রবলেমগুলোর সঙ্গে সাপোর্টের সাথে সাথে একটা স্টুডেন্টকে যেন মেন্টাল সাপোর্টও অবশ্যই টিচারের দেওয়া উচিত, যে সে যেন সব সময় এই গোটা 2 বছরে কি বলবো খুব বেশি মোটিভেটেড থাকে, ডিসঅ্যাপয়েন্টেড কোনোভাবেই না হয়ে যায়। এবং সেই মোটিভেটেড থাকাটা স্টুডেন্টের নিজের মধ্যে গ্রো করতে হবে। আর সেটা প্রথম কি করে সে মোটিভেটেড থাকতে পারে, কিভাবে ভাবলে সে মোটিভেটেড থাকতে পারে, সেটা আমার তো মনে হয় প্রথম দিকে স্টুডেন্টদের শিখিয়ে দেওয়া, বোঝানোর দায়িত্বটা টিচারের। মেন্টাল সাপোর্টটা খুব দরকার। তো সেটা যেন তুমি পাও, তোমার যা কিছু সমস্যা তুমি যেন নির্দ্বিধায় তোমার টিচারের কাছে বলতে পারো। সেটা কোনো রকম প্রিপারেশন রিলেটেড
প্রবলেম হোক বা তোমার সেই প্রিপারেশনের সময়কালীন তোমার কোনো রকম সমস্যা হোক, সেটা যেন তুমি শেয়ার করতে পারো। সেই ব্যাপারগুলো একটু আমার মনে হয় মানে নজরে রাখা গার্জেন্সদেরও দরকার। আপনারা এত আশা নিয়ে চেষ্টা করছেন যে স্টুডেন্টসরা যাতে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে, তো সেই জন্য তখন একটু টিচার্সদের সঙ্গে সেরকম একটা সখ্যতা যাতে হয়ে উঠছে কিনা স্টুডেন্টের, যে স্টুডেন্টের কী সমস্যা সেটা যেন সে টিচারকে বলতে পারে, বা টিচার যেন তাকে সেই সাপোর্টটা করে যে হ্যাঁ তোর যা সমস্যা আমাকে বলিস, আমি আছি। তো এই সম্পর্কটা যাতে স্টুডেন্টের সঙ্গে টিচারের তৈরি হতে পারে, সেই বিষয়টা একটু দেখে তারা নির্বাচন করুন, ব্যাস এটাই। আর সিবিএসই বোর্ডে খুব হাই একটা চার্জের কোনো স্কুল, হাই ফিজ ডিমান্ডিং কোনো স্কুলে স্টুডেন্টকে ভর্তি করতে পারছেন না বলে তার ভবিষ্যতে ডাক্তার হওয়া হবে না, নিট ক্র্যাক করা হবে না, বা যেই মেন্স অ্যাডভান্স এই টাইপের এক্সামসগুলো সে ক্র্যাক করতে স্টুডেন্ট পারবে না, এটা একদমই নয়। ওকে সাপোর্ট করতে হবে, ও যাতে ভালো করে পড়াশোনা করতে পারে, ও ডাউট ক্লিয়ার করতে পারে, সেই বিষয়গুলোকে ধ্যান দিতে হবে। ব্যাস এটুকুই আমার বলার ছিল। আর যারা যারা ধরো বোর্ডের জন্য প্রিপারেশান নিতে চাইছো, যারা নিট জেন পাস এইরকম কিছু কম্পিটিটিভ এক্সামের জন্য এখন থেকেই, মানে আমি যে ভিডিওটা এটা মেনলি যারা এবছর ক্লাস 10 পাস আউট স্টুডেন্টরা যাবে তাদের জন্য করা, তো তারা যদি এরকম কেউ থাকো যে নিট জেন পাস এগুলোর জন্য প্রিপারেশান নিতে চাইছো অ্যালং উইথ বোর্ড এক্সামস, তো যদি ক্লাসের দরকার পড়ে, যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমার এখানে যে স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে সেটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, যদি দরকার পড়ে আমাকে জানিও, আমি ডিটেলস আরও তোমাদের সাথে ডিসকাস করে দেবো। ওকে, তো সবাই ভালো থাকো। সবে এক্সাম শেষ হয়েছে, এই সময়টা যেগুলো তোমার ভালো লাগে, কারোর গল্পের বই পড়তে ভালো লাগে, কারোর ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে ভালো লাগে, কারোর কোথাও ঘুরতে যেতে ভালো লাগে, সেগুলো করে নাও মন ভরে, যাতে আগামী 2 বছরের জার্নিটায় টায়ার্ড না ফিল হয় যে এই জিনিসগুলো আমার করার ইচ্ছা। একবার যুদ্ধটা শুরু করে ফেললে খুব মানে কামলি করার মতন যুদ্ধ, এই নয় যে খুব মারপিট করার মতন যুদ্ধ, কিন্তু শান্ত মনে সেই সময় যেন ডিস্ট্র্যাক্টেড না হও, যে ডাইভার্স না হয়ে যাও, যে আমার এখন ঘুরতে ইচ্ছে করছে, প্রচুর স্পাইসি খাবার দাবার খেয়ে শরীরটা খারাপ করে ফেলতে ইচ্ছা করছে, এইসব তখন যেন না হয়। এখন ভ্যাকেশন টাইম, এখন খুব ভেবেচিন্তে ঠিক করো যে তুমি কোন স্ট্রিমে যেতে চাইছো, কোন স্কুলে ভর্তি হতে চাইছো, কি করতে চাইছো, আর তার সাথে ছোট ছোট যা যা আনন্দ মজাগুলো করবার ইচ্ছা সেগুলো করে ফেলো, দিয়ে ফুললি ফোকাসড হয়ে পড়াশোনা শুরু করো। বাকি 2 বছরের জার্নিটা আর একটু সিরিয়াসলি করতে হবে, ঠিক আছে? সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।